7,90,000 কোটি টাকার ছোট বাজেটেও রাজস্ব আদায়ের বড় টার্গেট। ফ্ল্যাট জমি কেনায় কালো টাকা সাদা করার সুযোগ। কমছে চাল, ডাল, আটা, লবণ, চিনি, ভোজ্য তেলের দাম। বাড়ছে মোবাইল ফোন, প্লাস্টিক পণ্য, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, প্রসাধনী। প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরে নির্বাচন সম্ভব, ঐকমত্য কমিশনকে বলছে বিএনপি। ভোটের আগে জুলাই সনদ চায় এনসিপি। দেখছেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বড় কোনো নীতি পরিবর্তন বা চমক ছাড়াই নতুন অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার গতানুগতিক বাজেট দিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মূল্যস্ফীতি কমানোর টার্গেট থেকে বাজেট দেয়ায় প্রস্তাবিত বাজেটকে সামগ্রিক উন্নয়ন ও সাধারণ মানুষের বাজেট বলে অভিহিত করেছেন অর্থ উপদেষ্টা। জুলাই শহীদ ও আহত পরিবারের জন্য 400 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন তিনি। ঢালাও সুযোগ বন্ধ হলেও জরিমানা দিয়ে এবারও ফ্ল্যাট জমি কেনায় কালো টাকা সাদা করার পুরনো পথেই হাঁটল অন্তর্বর্তী সরকার। জেউল হক সবুজের রিপোর্ট। আগামী এক বছরের জন্য দেশের আয় ব্যয়ের দলিল জাতীয় বাজেট উপস্থাপন করলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সংসদ অধিবেশন না থাকায় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিতে 7,90,000 কোটি টাকার বাজেট ঘোষণা করলেন অর্থ উপদেষ্টা। 2025-26 অর্থ বছরের জন্য মোট 7,90,000 কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করছি। প্রতি বছর আকার বাড়লেও এবারই প্রথম আগের চেয়ে ছোট বাজেট প্রস্তাব করেন তিনি। বাংলাদেশের প্রথম বাজেটের তুলনায় এই বাজেট হাজার গুণ বড়। জনগণের জীবনযাত্রায় নিয়ে আসতে চায় এক সুদূর প্রসারী পরিবর্তনের ঢেউ। আমরা সে লক্ষ্যকে সামনে রেখে এবারের বাজেট সাজাবার চেষ্টা করেছি। আমাদের এবারের বাজেট কিছুটা ব্যতিক্রম ধর্মী। দেশের ইতিহাসে প্রথমবারের মতো আমরা বিগত বাজেটের চেয়ে ছোট আকারের বাজেট আগামী অর্থবছরের জন্য প্রস্তাব করছি। বাজেটে পরিচালন ব্যয় প্রস্তাব করা হয়েছে 5,44,000 কোটি টাকা। এই ব্যয়ের 15.5% যাবে সরকারি কর্মচারীদের বেতন ভাতায়। প্রায় 23% খরচ হবে বিভিন্ন ঋণের সুদ পরিশোধে। ঋণের সুদ পরিশোধের জন্য বাজেটে রাখা হয়েছে 1,22,000 কোটি টাকা বরাদ্দ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে বিগত মাসগুলোতেই আমরা ধারাবাহিকভাবে সংকোচনমূলক মুদ্রানীতি অবলম্বন করেছি। বছর জুড়ে উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ 2,30,000 কোটি টাকা। এর মধ্যে পরিবহন ও যোগাযোগ খাতের বরাদ্দ 24%, স্বাস্থ্যে 7.1%, শিক্ষায় 18.8% এবং বিদ্যুৎ জ্বালানিতে যাবে 9% অর্থ। নতুন বাজেট নিয়ে খুব বেশি পরীক্ষা নিরীক্ষার মধ্যে যাননি অর্থ উপদেষ্টা। খরচ সামলাতে রাজস্ব আয়ের টার্গেট ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা। বিপুল অর্থের মধ্যে এনবিআরকে আয় করতে হবে 4,99,000 কোটি টাকা। রাজস্ব বোর্ডের মাধ্যমে 4,99,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 65,000 কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি। বাজেটের জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের জন্য 405 কোটি 20 লাখ টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা। সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বাড়ানোর প্রস্তাবও দেন তিনি। বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে 5.5% আর মূল্যস্ফীতি 6.5%-এর মধ্যে নিয়ন্ত্রণের টার্গেট সেট করেছেন অর্থ উপদেষ্টা। প্রবৃদ্ধি কেন্দ্রিক ধারণা থেকে সরে এসে আমরা চেষ্টা করেছি সামগ্রিক উন্নয়নের ধারণার জোর দিতে। তাই প্রথাগত ভৌত অবকাঠামোর তৈরির খতিয়ান তুলে ধরার পরিবর্তে আমরা এবারের বাজেটে প্রাধান্য দিয়েছি মানুষকে। মৌলিক অধিকারের নিশ্চয়তা, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, জীবিকার নিরাপত্তা এবং বৈষম্যহীন পরিবেশ। নতুন বাজেটে 2,26,000 কোটি টাকার বাজেট ঘাটতি প্রস্তাব করেন অর্থ উপদেষ্টা। ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উৎস থেকে 1,25,000 কোটি টাকা ধার করবে সরকার। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে 1,04,000 কোটি এবং সঞ্চয়পত্র বিক্রি করে নেওয়া হবে 12,500 কোটি টাকা। নতুন বাজেটে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা 1 টাকাও বাড়ানো না হলেও পরের 2 অর্থ বছরে 25,000 টাকা বাড়ানোর ঘোষণা আগাম দিয়ে রাখলেন অর্থ উপদেষ্টা। পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন প্রতিষ্ঠানের কর্পোরেট কর 2.5% বাড়ানোর প্রস্তাব করেছেন তিনি। তবে এবারের বাজেটে নেই সড়ক, মহাসড়ক, সেতু বা মেট্রো রেল তৈরির নতুন কোনো প্রকল্প। তাই সংকোচনমূলক বাজেট সাধারণ মানুষের মনে স্বস্তি দেবে এমনটাই আশা করছেন অর্থ উপদেষ্টা। উচ্চ প্রবৃদ্ধি বা মেগা প্রকল্প বাস্তবায়নের উচ্চাভিলাষী স্বপ্ন নয়, সাধারণ মানুষকে মূল্যস্ফীতির অসহনীয় চাপ থেকে সুরক্ষা দেয়া এবং বিনিয়োগ বাড়ানোর মূল মন্ত্র নিয়েই নতুন বাজেট দিলেন অর্থ উপদেষ্টা। কিন্তু জাতীয় নির্বাচনকে ঘিরে আগামী দিনগুলোতে রাজনৈতিক অস্থিরতা বাড়লে তার সেই আশা কতটা পূরণ হয় তা নিয়ে অনিশ্চয়তা
থেকেই যাচ্ছে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ইতিহাসের প্রথমবারের মতো এবার বাজেটের আকার আগের অর্থ বছরের চেয়ে কিছুটা ছোট করা হলেও রাজস্ব আদায়ের লক্ষ্য কমানো হয়নি। বাস্তবতা নিরিখে প্রণয়নের চেষ্টায় অর্থ উপদেষ্টা অবশ্য বাজেটে ঘাটতি কম রেখেছেন। জাতীয় রাজস্ব বোর্ডকে আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে আগের অর্থ বছরের চেয়ে ৩৫,৫০০ কোটি টাকা বেশি। গোলাম মঈনুল্লাহ হোসেনের রিপোর্ট। থেকে আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছি এসব। এবার অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আগে থেকে জানিয়ে আসছিলেন বাজেটের আকার বড় দেখানোর চেষ্টা করা হবে না, আর বাজেটে ঘাটতি রাখা হবে কম। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবিতে নেওয়া হবে না অপ্রয়োজনীয় প্রকল্প, একই সাথে রাষ্ট্রীয় ব্যয় করা হবে যুক্তিকরণ। এরপর অর্থের সংস্থানে বড় অঙ্কের রাজস্ব আদায়ের পরিকল্পনার দিকে হাঁটতে হচ্ছে অর্থ উপদেষ্টাকে। কর ন্যায্যতা প্রতিষ্ঠায় অর্থ, দেশীয় উচ্চ বৈদেশিক অনুদান মিলে এবার ৫,৬৯,০০০ কোটি টাকা পেতে যায় অন্তর্বর্তী সরকার। এতে রাজস্ব আয় ধরা হয়েছে ৫,৬৪,০০০ কোটি টাকা। এর মধ্যে এনবিআরকে আদায়ের টার্গেট দেওয়া হয়েছে ৪,৯৯,০০০ কোটি টাকা। বাকি অর্থ এনবিআর বহির্ভূত কর থেকে ১৯,০০০ কোটি টাকা ও ৪৬,০০০ কোটি টাকা অর্থ উপদেষ্টা পেতে চান কর বহির্ভূত উৎস থেকে। করের বাইরে ৫,০০০ কোটি টাকা হিসাব করা হয়েছে বৈদেশিক অনুদান থেকে। অনুদান বাদে বাজেটে ঘাটতি ধরা হয়েছে ৩.৬%, যার টাকার অঙ্কে দাঁড়ায় ২,২৬,০০০ কোটি টাকা। ঘাটতির সবচেয়ে বড় অংশ ১,৩৫,০০০ কোটি টাকা নেওয়ার পরিকল্পনা বৈদেশিক ঋণ থেকে, বাকিটা নেওয়া হবে অভ্যন্তরীণ ঋণ থেকে, যার পরিমাণ ১,২৫,০০০ কোটি টাকা। ব্যাংক খাতের দুর্দশার কারণে এবার ব্যাংক ব্যবস্থা থেকে খুব বেশি ঋণ নিতে চায় না সরকার। এরপরও ব্যাংক থেকে নেওয়ার পরিকল্পনা ১,০৪,০০০ কোটি টাকা, আর সঞ্চয়পত্র থেকে সরকার নিতে চায় ১২,৫০০ কোটি টাকা। শতাংশের হিসেবে সবচেয়ে বেশি অর্থ পাওয়ার লক্ষ্য ভ্যাট থেকে, যা ৩৭.৮%, আয়কর থেকে ৩৬.৫%। এছাড়া আমদানি শুল্ক ও সম্পর্ক শুল্ক থেকে যথাক্রমে ১৩.৭% ও ১০.৩% নেওয়ার টার্গেট করা হয়েছে। ভ্যাট থেকে অর্থ পাওয়ার লক্ষ্য ১,৮৮,৫১৮ কোটি টাকা, আয়কর থেকে ১,৮২,০০১ কোটি টাকা। এরপর সর্বোচ্চ অর্থ আদায়ের খাতগুলো সম্পর্ক শুল্ক থেকে ৬৮,২৪৪ কোটি টাকা ও আমদানি থেকে ৫১,৪৩৮ কোটি টাকা। আবগারি শুল্ক থেকে পাবার আশা ৬,০৯১ কোটি টাকা। জনসাধারণকে কিছুটা স্বস্তি দিতে ব্যাংক স্থিতিতে ১ লাখ টাকার পরিবর্তে ৩ লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক রেয়াত দিতে চায় সরকার। পুঁজিবাজারে মার্চেন্ট ব্যাংকের কর হার ৩৭.৫% থেকে নামিয়ে ২৭.৫% করার প্রস্তাব দেওয়া হয়েছে। তালিকাভুক্ত হতে উৎসাহিত করার উদ্দেশ্যে লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানির কর হারের ব্যবধান ৫% থেকে বাড়িয়ে ৭.৫% করা হয়েছে। এছাড়া মূল্যস্ফীতির কথা বিবেচনায় এবার জোরালো দাবি ছিল করমুক্ত আয়সীমা বাড়ানোর, তবে শেষ পর্যন্ত তা না বাড়িয়ে পরবর্তী অর্থ বছরের জন্য সুপারিশ রেখেছেন অর্থ উপদেষ্টা। এর অংশ হিসাবে গোলাম মঈনুল্লাহ হাসান, বাংলা ভিশন, ঢাকা। ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে দাম কমতে পারে চাল, ডাল, আটা, লবণ, চিনি, ভোজ্য তেল সহ একাধিক কৃষি ও নিত্যপণ্যের। কমার তালিকায় আছে আইসক্রিম, তরল দুধ, কলম, কম্পিউটার, স্যানিটারি ন্যাপকিন সহ বেশ কিছু পণ্য। শুল্ক কর বাড়ানোর প্রস্তাবে দাম বাড়তে পারে মোবাইল ফোন, প্লাস্টিকের তৈজসপত্র, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, প্রসাধনী ও ব্লেডের মতো পণ্যের। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। প্রতিবারের মতো এবারও বাজেটে বেশ কিছু পণ্যে কর বাড়ানোর প্রস্তাব রয়েছে। এতে বাড়তে পারে ওইসব পণ্যের দাম। ব্যবহার কমাতে প্লাস্টিকজাত হোম ও কিচেন ওয়্যার সহ প্লাস্টিক জাতীয় পণ্যের ভ্যাট দ্বিগুণ বাড়িয়ে ১৫% করার প্রস্তাব এসেছে বাজেটে। ফলে বাড়ছে প্লাস্টিকজাত পণ্যের দাম। এতদিন ভ্যাট অব্যাহতি পাওয়া ব্লেন্ডার, জুস মিক্সার, ইলেকট্রিক কেটলি, আয়রন, রাইস কুকার এই জাতীয় পণ্যে ৫% ভ্যাট বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এতে বাড়বে এসব পণ্যের দাম। এছাড়া সিগারেট, অনলাইনে কেনাকাটা, দেশে তৈরি মোবাইল ফোন, বল পয়েন্ট কলম সহ বেশ কিছু পণ্যের দাম বাড়বে। বেশ কিছু প্রসাধনী আমদানিতে বাড়ানো হয়েছে শুল্ক, ফলে বাড়বে লিপস্টিকের মতো পণ্যের দাম। উৎপাদন পর্যায়ে ভ্যাট ২.৫% বাড়িয়ে ৭.৫% করায় বাড়বে ব্লেডের দামও। হেলিকপ্টার আমদানি শুল্ক ১০% থেকে বাড়িয়ে ৩৭% করা হতে পারে। ফলে হেলিকপ্টারে যাতায়াতের ভাড়া বাড়বে। কনভেনশন হল, কনফারেন্স সেন্টারের সেবার ক্ষেত্রে উৎসেকর কর্তন ৫% থেকে বাড়িয়ে ১০% করা হচ্ছে। এতে বাড়বে বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের খরচ। একাধিক গাড়ি থাকলে সিসি ভেদে ২৫,০০০ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত পরিবেশ সারচার্জের বিধান ছিল এতদিন। এটি বাড়িয়ে ৩,৫০,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে নতুন বাজেটে।
বাড়বে বাড়ি নির্মাণের খরচ। সিমেন্ট শিট উৎপাদন পর্যায়ে ভ্যাট 5% থেকে বাড়িয়ে 15% করার প্রস্তাব এসেছে বাজেটে। 4/3 হুইলারে ভ্যাট বাড়িয়ে প্রস্তাব দেওয়া হয়েছে 7.5% করার। সুতা, কৃত্রিম আঁশ ও অন্যান্য আঁশের সংমিশ্রণের তৈরি ইয়ার্নের উৎপাদন পর্যায়ে ভ্যাট বাড়ানোর প্রস্তাব এসেছে বাজেটে। এবারে রমজান মাসে নিত্য প্রয়োজনের পণ্যের বাজার স্মরণকালের মধ্যে সবচেয়ে স্থিতিশীল ছিল। এ ধারা অব্যাহত থাকলে এই জুন মাসেই পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি 8% কোঠায় নেমে আসবে। একই সঙ্গে কর ছাড় সহ কিছু সুবিধাও পাবে কোনো খাত। এর ফলে ওইসব খাতের পণ্যের দাম কমতে পারে। দেশে খাদ্য মূল্যস্ফীতি বরাবরই 2 অঙ্কের ঘরে, তাই দ্রব্যমূল্য সহনীয় রাখতে স্থানীয় ঋণপত্রের কমিশনের উৎসে কর কমিয়ে অর্ধেক করা হয়েছে। এর ফলে চাল, ডাল, আটা, লবণ, চিনি, ভোজ্য তেল সহ একাধিক কৃষি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমতে পারে। যাত্রী সেবার মান বাড়াতে 16 থেকে 40 আসনের বাসের জন্য আমদানি শুল্ক 10% থেকে 5% নামিয়ে আনার প্রস্তাবনা দেওয়া হয়েছে। ফলে যাত্রীবাহী বাসের দাম কমতে পারে। পরিবেশ বান্ধব পণ্য যেমন সুপারির খোল দিয়ে তৈরি তৈজসপত্র ও হাতে তৈরি মাটির পণ্যে ভ্যাট অব্যাহতির প্রস্তাব রাখা হয়েছে প্রস্তাবিত বাজেটে। কম্পিউটার ও কম্পিউটারের যন্ত্রাংশ এবং সব ধরনের ফল ক্রয়ের জন্য স্থানীয় ঋণপত্রের কমিশনের উপর উৎসে কর 1% থেকে কমিয়ে 0.50% করার প্রস্তাব এসেছে। ফলে দাম কমবে এসব পণ্যের। দাম কমবে আইসক্রিমের। মূল্য হ্রাসের তালিকায় আছে ক্যান্সারের ওষুধ ও ইনসুলিন। বাজেটে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে এলএনজি আমদানিতে। বর্তমানে এলএনজি আমদানিতে 15% ভ্যাট ও 2% অগ্রিম কর দিতে হয়। আবার গ্রাহক পর্যায়ে বিক্রির সময় 15% ভ্যাট ও 2% উৎসে কর দিতে হয়। এছাড়া বাইরেও এলএনজি মার্জিনের বিল পরিশোধের সময় গ্যাস বিতরণ সংস্থার কাছ থেকে 5% উৎসে কর কাটা হয়। আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহতির ফলে বিদ্যুৎ, শিল্পের উৎপাদন ও পরিবহন খাতে ব্যয় কমতে পারে। এছাড়া স্যানিটারি ন্যাপকিন, প্যাকেটজাত তরল দুধ, পলিপ্রোপাইলিন, স্ট্যাপল ফাইবারে ভ্যাট অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। ই বাইকের উৎপাদন ও উপকরণ আমদানি, ফ্রিজ, এসির কম্প্রেসার উৎপাদনের উপকরণ আমদানিতে ভ্যাট অব্যাহতির প্রস্তাব করা হয়েছে বাজেট প্রস্তাবনায়। এছাড়া জমি ও ফ্ল্যাট বেচাকেনায় নিবন্ধন খরচ ও উৎসে কর কমানোর প্রস্তাব রয়েছে 2025-26 অর্থবছরের বাজেট প্রস্তাবনায়। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, কিছু বিষয়ে দূরত্ব ঘোচানোই রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের 2য় দফার বৈঠকের উদ্দেশ্য। আর বিএনপি বলছে, সংবিধান ছাড়া অন্য সব সংস্কার 1 মাসের মধ্যেই সম্ভব। ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব। জামায়াতের দাবি, ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন। জুলাই সনদের আগে নির্বাচনের তারিখ ঘোষণা চায় না এনসিপি। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। সোমবার বিকেলে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে 2য় দফায় আলোচনার সূচনা করে জাতীয় ঐকমত্য কমিশন। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সভায় বিএনপি, জামায়াত, এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সহ প্রায় 28টি দল অংশ নেয়। সভার শুরুতেই প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, কোনো বিভক্তির রাজনীতি নয়, জনগণ ঐক্যবদ্ধ রাজনীতি চায়। সব মিলিয়ে শেষ পর্যন্ত আমরা জুলাই সনদ করব, এইটাই হলো আমাদের লক্ষ্য, যেখানে আমরা সবার ঐক্যমত্যগুলো তুলে ধরব। দ্বিতীয় পর্ব হলো অনেকগুলো বিষয় আছে, কাছাকাছি এসে গেছি, আরেকটু হলে আমাদের তালিকাতে আরেকটা সুপারিশ যুক্ত হয় ওই ঐক্যমত্যের সুপারিশে। তো এই সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি। আমরা তো এরকম বিভক্তিকরণের প্রক্রিয়ার মধ্যে রাজনীতি সৃষ্টি করিনি, আমরা সৃষ্টি করছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য, দেশের উন্নতির জন্য, দেশের মঙ্গলের জন্য। সভার শেষে দলের অবস্থান তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা মনে করি ডিসেম্বরের ভিতরে নির্বাচন অনুষ্ঠান করা জাতীয় সংসদের খুবই সম্ভব, এবং এর আগেই জরুরি ভিত্তিতে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন, বিশেষ করে নির্বাচনমুখী, সেই সংস্কারগুলোকে চিহ্নিত করে আমরা ঐক্যমতের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করি। বিশেষ করে সংবিধান সংশোধনী ব্যতি রেখে অন্যান্য সকল সংশোধনী যেগুলো একমত হবে সংস্কার প্রস্তাব, সেগুলো অর্ডিন্যান্সের মাধ্যমে, নির্বাহী আদেশের মাধ্যমে, অফিস আদেশের মাধ্যমে 1 মাসের ভিতরে বাস্তবায়ন করা সম্ভব, সেটা আমরা বুঝিয়ে দিয়েছি। সুতরাং নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতো একটিও কারণ উল্লেখ করার মতো নেই। এই বিষয়টা আমরা বোঝাতে সক্ষম হয়েছি। আলোচনার শেষে জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাদের বক্তব্য তুলে ধরেন। জুলাইয়ের ভিতরে
রিফর্মস শেষ হবে, তারপরে একটা জুলাই সনদ হবে যেখানে আমরা সমস্ত পলিটিক্যাল পার্টি নীতিগতভাবে একমত হয়েছি যে সেই চার্টারে আমরা সাইন করব। জুন এবং মে মাস আবহাওয়াগতভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযোগী নয়, তাহলে মে জুন বাদ দিলে ওনার যে কমিটমেন্ট আছে, কমিটমেন্টের যে টাইম লাইন সেটা হচ্ছে ডিসেম্বর থেকে এপ্রিল, এর মাঝে একটি রোজা আছে এবং আমরা বলেছি আমরা এর ভিতরেই আপনি একটা ডেট ঘোষণা করবেন। আমরা এই ব্যাপারে খুব রিজিড হতে চাই না, আমরা ফ্লেক্সিবল। জুলাই মাস আসতেছে, 1 বছর পূর্তি হবে আমাদের গণ অভ্যুত্থানের। 5ই আগস্টের আগে এই জুলাই মাসের মধ্যেই যাতে জুলাই সনদটি কার্যকর করা হয়, সকলের স্বাক্ষর নিয়ে আমরা যাতে জুলাই সনদ করতে পারি এবং জুলাই সনদ কার্যকর হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না। জুলাই সনদ ঘোষণার আগে যদি নির্বাচনের তারিখ ঘোষিত হয় তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যাপারে অধিকাংশ দল তাদের মতামত প্রকাশ করেছেন। সরকারের উচিত হবে এটাকে বিবেচনার মধ্যে নেওয়া। এখন ডিসেম্বরের থেকে যদি অন্যথা কোনো কিছু হয়, কোনো কারণে পেছায়, তাহলে সেটা সরকারকেই ব্যাখ্যা করতে হবে। মঙ্গলবার সকালে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। সরকারি পদে বসে আরেকটা দলকে সংগঠিত করায় জড়িত উপদেষ্টাদের না সরালে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, অভিমত বিএনপি নেতাদের। তাদের অভিযোগ, গণঅভ্যুত্থানের নেতৃত্বের দাবিদার দলটি নির্বাচন ঠেকাতে চায়। রিপোর্ট ইমরুল কায়েসের। জাতীয় প্রেস ক্লাবে অপরাজেয় বাংলাদেশের অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করা হচ্ছে। একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসানো হলেও তারা একটি দলকে সংগঠিত করছে বলে অভিযোগ করেন তিনি। তারা সরকারে বসে আরেকটি রাজনৈতিক দলকে সহায়তা করে তাদেরকে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে হবে। সেটা না করে সুষ্ঠু নির্বাচন হবে কি? সারা বাংলাদেশে আওয়ামী প্রেতাত্মারা এখনো সোচ্চার, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, একটি দল নির্বাচন ঠেকানোর কাজ করছে যা আস্তে আস্তে উন্মোচিত হচ্ছে। গণতন্ত্র কিভাবে ঠেকানো যায় তার একটা উদ্যোগ আস্তে আস্তে উন্মোচিত হচ্ছে আমাদের সামনে, আমরা দেখতে পাচ্ছি। যারা 71 সালের মুক্তিযুদ্ধে পাকিস্তান রক্ষার আন্দোলনে ছিল, তাদেরই আবার একটা অংশ এখন নতুন করে তৈরি হয়েছে, যারা গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী হিসেবে নিজেদের দাবি করেন, কিন্তু গণতন্ত্রের পক্ষে, নির্বাচনের পক্ষে তারা দাঁড়ান না। জাতীয় প্রেস ক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে এসব বলেন শামসুজ্জামান দুদু। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ ও পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ে এসআই নন্দু দুলাল সহ 6 জনের যাবজ্জীবনের সাজা বহাল রাখা হয়েছে। সব আসামিকে 50,000 টাকা করে জরিমানা করা হয়েছে। হাইকোর্টের রায় সন্তুষ্টির কথা জানিয়ে সিনহার বোন দ্রুত আপিল বিভাগ বিচার শেষ করে রায় বাস্তবায়ন দেখতে চান। 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজার আদালত ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর 6 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 2020 সালের 31 জুলাই রাতে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। বিএনপিকে একঘরে করার চেষ্টা চলছে বলে অভিযোগ দলটির চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেনের। বলেন, ডক্টর ইউনূসকে আওয়ামী লীগ যখন হয়রানি করেছে সে সময় বেগম খালেদা জিয়া তার পক্ষে দেশ বিদেশে জোরালো ভূমিকা রাখেন। সোমবার বিকেলে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে খাদ্য, বস্ত্র বিতরণ ও দোয়া মাহফিলে এসব কথা বলেন ইশরাক হোসেন। অনুষ্ঠানের আয়োজন করে 38 নম্বর ওয়ার্ড বিএনপি ওয়ারি থানা। এ সময় ইশরাক হোসেন বলেন, মুক্তিযুদ্ধের পর সবচেয়ে বড় সংস্কার করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাকশাল বাদ দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠাই ছিল বড় সংস্কার।
অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারিয়েছে উল্লেখ করে ইশাক বলেন, মানবিক করিডোরের নামে দেশ নিয়ে ষড়যন্ত্র বন্ধ করতে হবে। আন্দোলন কারা করেছে তা দেশবাসী জানে। মানুষকে মিথ্যা তথ্য দিয়ে ভুল বোঝানো যাবে না বলেও তিনি মন্তব্য করেন। আগামী বছর জুনে জাতীয় নির্বাচনের পরিকল্পনার প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, বন্যার সিজনে কোনোভাবে নির্বাচন করা সম্ভব হবে না। পরে শহীদ জিয়া শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৪৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত অনুষ্ঠানেও অংশ নেন ইশরাক হোসেন। ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার পক্ষে বিএনপি কতবার দাঁড়িয়েছে, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার পক্ষে বারবার কথা বলেছেন, সংসদে দাঁড়িয়ে কথা বলেছেন। যখন খুনি হাসিনা তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালাচ্ছিল, তার উপরে বিভিন্ন ধরনের মামলা দেয়া হচ্ছিল, তখন তিনি সংসদে দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে বক্তব্য দিয়েছেন। আপনারা লক্ষ্য করেছেন বিএনপিকে এক ঘরে করার একটা অপচেষ্টা করা হচ্ছে। বলা হচ্ছে একমাত্র দল যারা নাকি ডিসেম্বরে নির্বাচন চায়, অথচ 50টির অধিক নিবন্ধিত এবং অনিবন্ধিত রাজনৈতিক দল লিখিতভাবে আরো 2 মাস আগে জানিয়ে এসেছে যে তারা ডিসেম্বরেই নির্বাচন চায়। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় MSMD সহ সকল পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায় সেগমেন্টাল পাস বাস্তবায়নে দীর্ঘদিন ধরে আন্দোলনের শিক্ষার্থীরা। এই পদ্ধতি না থাকায় ভোগান্তি সয়েছে তারা। বাধা পড়ছে পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক তৈরিতে। বিস্তারিত ফজলে রাব্বির রিপোর্টে। দেশের চিকিৎসা সেবার মান নিয়ে রোগীদের অভিযোগ বহুদিনের, সেই সঙ্গে বিশেষজ্ঞ ডাক্তারের ব্যাপক স্বল্পতা তো আছেই। এমন বাস্তবতায় স্বাস্থ্য খাতের মান ফেরাতে সেগমেন্টাল পাসের এক দফা দাবিতে বছরখানেক ধরে আন্দোলন করছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা। সকল পোস্ট গ্র্যাজুয়েশন পরীক্ষায় সেগমেন্টাল পাস পদ্ধতির বাস্তবায়ন চায় তারা। পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সগুলোর পরীক্ষা লিখিত মৌখিক সহ 3টি পরীক্ষার একটিতে ফেল করলে নতুন করে আবারও 3টি পরীক্ষা দিতে হয়, যা মেডিকেল শিক্ষার্থীদের ফেলছে বাড়তি মানসিক চাপে। 3টা সেগমেন্টের মধ্যে একটা সেগমেন্টে কেউ 1 নাম্বার কম পেল, তাকে দেখা যাচ্ছে যে পরবর্তী 2টা সেগমেন্টে সে পাস করে গেছে, কিন্তু একটা সেগমেন্টে পাস না করার কারণে তাকে পরবর্তীবারে আবার 3টা সেগমেন্টই দেওয়া লাগতেছে। আমরা যে পরীক্ষায় যে সেগমেন্টে পাস করব, এই সেগমেন্টটা যেন আমাদের আর দ্বিতীয়বার না দেওয়া লাগে। এটা যদি সম্ভব হয় সেক্ষেত্রে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বাড়বে এবং প্রতি বছর বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বাড়বে এবং বাংলাদেশের জনমানুষকে বিশেষজ্ঞ পর্যায়ে চিকিৎসা সেবা দেওয়া এটা আরও বেশিভাবে দেওয়া সম্ভব হবে। শিক্ষার্থীদের এমন দাবি বাস্তবায়নের যুক্তি নিয়ে বাংলা ভিশনের সাথে কথা হয় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। জানানো হয় সেগমেন্টাল পাস পদ্ধতি বাস্তবায়নে গঠন করা হয়েছে কমিটি, দ্রুতই আসবে ফয়সালা। এইটা যেহেতু একটা সেন্সিটিভ ইস্যু, আপনি তো মেডিকেল সায়েন্স আপনি নিজেই বুঝতেছেন আর কি। আমাদের আসলে মানে এখন আমরা আসলে কোয়ান্টিটির দিকে যাচ্ছি, কোয়ালিটির দিকে কিছু নজর দিচ্ছি না, যেই কারণেই আসলে আমাদের একাডেমিক কাউন্সিল সবাই মিলে আমরা সর্বসম্মতিক্রমে ওনার যে সিদ্ধান্ত নেয় ওই সিদ্ধান্তটাই আমরা আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলরকে আমরা জানাই। ছাত্ররা দাবি করেছে, এই দাবির সাথে আমরা একত্রতা পোষণ করে আমরা কমিটি গঠন করে দিয়েছি। কমিটি যে রেজাল্টটা দেবে সেটা হচ্ছে আমার সে হবে। আমি যদি এখন কিছু বলি, তার মানে তো আমি কমিটির উপরে আমার একটা আমার নিজের ধারণাটাকে ইম্পোজ করে দিলাম, এটা তো কখনই আমি বলতে পারি না। এদিকে চলতি বছরের শুরুতেই এই দাবি বাস্তবায়নের কথা থাকলেও গ্রাহ্য করেনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, এমন অভিযোগ শিক্ষার্থীদের। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। ফুটবল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মোহামেডান দলকে সংবর্ধনা দিয়েছে মোহামেডান সমর্থক গোষ্ঠী। ঢাকা ক্লাবে সোমবার সন্ধ্যায় আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের। দীর্ঘ 22 বছর পর লিগ শিরোপা জিতেছে সাদা কালো জার্সিধারীরা। গৌরবের সাফল্যে ক্লাব থেকে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন দলকে। তার আগে মোহামেডানের মহাপাগল সংগঠনও দিয়েছে সংবর্ধনা। এবার সমর্থক গোষ্ঠীর ভালোবাসা সিক্ত হল আলফাজের দল, দেয়া হয় সম্মাননা ক্রেস্ট। পুরো দলকে আর্থিক পুরস্কৃতও করা হয়। সমর্থক গোষ্ঠীর পক্ষ থেকে একটি ট্রফিও দেওয়া হয় চ্যাম্পিয়ন মোহামেডানকে। সমর্থক গোষ্ঠীর প্রধান পৃষ্ঠপোষক ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব কুতুবুদ্দিন আহমেদ, মোহামেডানের ক্লাব কর্মকর্তা ও ক্লাব সংগঠকরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। আগামীতেও মোহামেডানের সাফল্য বজায় থাকবে আশা করে দলটির সমর্থক গোষ্ঠী। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। 7,90,000 কোটি টাকা ছোট বাজেটেও রাজস্ব আদায়ের বড় টার্গেট। ফ্ল্যাট জমি কেনায় কালো টাকা সাদা করার সুযোগ। কমছে চাল, ডাল, আটা, লবণ, চিনি, ভোজ্য তেলের দাম। বাড়ছে মোবাইল ফোন, প্লাস্টিক পণ্য, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, প্রসাধনীর।
প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরে নির্বাচন সম্ভব, ঐকমত্য কমিশনকে বলেছে বিএনপি। ভোটের আগে জুলাই সনদ চায় এনসিপি। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।